সংস্কারটা করতে এতদিন তো সময় লাগার কথা না। এটা তো একটা কাঠামোর মধ্যে নিয়ে সংস্কারটা করতে হবে এবং একই সাথে নির্বাচনের দিকেও আগাতে হবে। তরিকুল ইসলাম সাহেব একজন পোর খাওয়া রাজনীতিবিদ, একজন অভিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি এবং রাজনীতির বিভিন্ন মানে পরতে পরতে তার অবস্থান ছিল, যে কারণে তিনি অনেক অভিজ্ঞ একজন রাজনীতিবিদ ছিলেন। তো আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এটা যথার্থই বলেছেন যে তরিকুল ইসলাম সাহেব যদি আজকে জীবিত থাকতেন তাহলে হয়তো আমাদের এই যে আজকে সমাজ জীবনে বা রাষ্ট্রীয় জীবনে যে মানে অসামঞ্জস্যতা কিংবা একটা সমস্যাগুলো চলছে এগুলোর ব্যাপারে তিনি সঠিক গাইডলাইনটা দিতে পারতেন। তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন, কখন কোন কাজটি করতে হবে সঠিক সময়ে সঠিক কাজটি করার মতো দৃঢ়তা তার কিন্তু ছিল। তো তিনি তারেক রহমান সাহেব তার নিজের জীবনের একটি অনুভূতি ব্যক্ত করে বলেছেন, নিজের জীবনের তারেক রহমান সাহেব তরিকুল ইসলামের কাছ থেকে যে পরামর্শটা পেয়েছিলেন সেটা অভিজ্ঞতা দিয়ে তিনি বলেছেন যে আসলে আজকে আমাদের রাজনীতি আমরা যারা করি তাদের তৃণমূলের নেতাকর্মী তো বটেই, তৃণমূলের জনগণের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগ সম্পর্ক থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে তো রাজনীতিটাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বলতেন জনগণই সকল ক্ষমতার উৎস। তো যিনি আমাদের সকল ক্ষমতার উৎস সেই জনগণকে যদি আমরা মানে তাদের সংস্পর্শে না থাকি, জনগণের সুখ দুঃখ বেদনার পাশে যদি আমরা না থাকি তাহলে তো আমাদের রাজনীতি সফল হবে না। একটা তৃণমূলের নেতা কর্মী এই যে ধরেন বিগত 15টি বছর আওয়ামী লীগের নির্মম দমন নিপীড়ন উপেক্ষা করে আমাদের নেতা কর্মীরা কিন্তু রাজপথে অকুতোভয় সৈনিকের মতো কাজ করেছে, নিজের জীবন বিলিয়ে দিয়েছে, রক্ত দিয়েছে। তাদের যে ত্যাগ তিতিক্ষা এটা যে কোনো কিছুতেই এটা দিয়ে কিন্তু পরিমাপ করা যাবে না, বা এটার কোনো তাদেরকে কোনো মানে রেজাল্ট বা কি বলবো এটাকে, তাদেরকে কোনো ভালো কিছু দিয়ে আমরা এটাকে কিন্তু আমরা তাদেরকে সুখকর কোনো বিষয় দিতে পারবো না। কিন্তু তাদের এই ত্যাগ তিতিক্ষাকে আমাদের মাথায় রাখতে হবে, তাদেরকে তাদের প্রতি আমাদের আরো মনোযোগ দিতে হবে। এই যে নেতাকর্মীরা মনে করেন এই আন্দোলনের সময় সংগ্রামের সময় নট অনলি আন্দোলন সংগ্রাম 15টা বছর কোনো দিন হয়তো নিজের পরিবারের সাথে ঠিক মতো দুবেলা খেতে পারে নাই, রাতে ঘুমাতে পারে নাই। এই শীতের দিন বলেন বর্ষার দিন বলেন তাদেরকে কিন্তু বনে বাদরে কিন্তু থাকতে হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে, তাদের পুলিশ বাহিনীর রোষানলে পড়ে, তাদের গোয়েন্দা বাহিনীর রোষানলের মধ্যে পড়তে হয়েছে। তো আপনি তো চিন্তা করেন তো একটা গ্রামের কর্মী কি করে, তার ইনকামটা কি? ধরেন একটা বাজারে কোনো একটা ব্যবসা করে, সেই দোকানটা পর্যন্ত আওয়ামী লীগ দখল করে নিয়েছিল। এই কর্মীটা দীর্ঘদিন সে বাজারে উঠতে পারে নাই, তাদেরকে নিগৃহীত হতে হয়েছিল। তো সেই নেতাকর্মী যদি আমি যোগাযোগটা না রাখি, তাদের পিঠে যদি আমি একটু হাত রাখি, তাতেই তো তারা সন্তুষ্ট। তারা বেশি কিছু চায় না আমাদের কাছ থেকে, একটু ভালোবাসা চায়, একটু মানে অ্যাট্রাকশন চায়, একটু সহানুভূতি চায়, একটু ভালো মন্দ আমাদের সাথে কথা বলবে সেটা চায়। সেই সুযোগটা কি আমরা তাদের দিতে পারি না? অবশ্যই আমাদেরকে তাদের দিকে তাকাতে হবে। যে কোনো আলোচনারই সমালোচনা হবে, যে কোনো বিষয়েরই সমালোচনা হবে, এর স্বাভাবিক থাকাটা। জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি কাজ না হয়, এই স্বৈরাচারের বা ফ্যাসিস্টের পতনের পরে জনগণের যে কাঙ্ক্ষিত যে একটা প্রত্যাশা ছিল বা যে জিনিসটা জনগণ চাচ্ছিল সেটা কি আমরা পূরণ করতে পারি নাই। যেমন ধরেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, আওয়ামী লীগ আমলে সিন্ডিকেট করে তাদের ভ্রান্ত নীতির কারণে, তাদের দুর্নীতির কারণে, তাদের লুটপাটের কারণে, এই সিন্ডিকেটের কারণে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী ছিল। স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু জিনিসপত্রের দাম কি আমরা কমাতে পেরেছি? আমরা যখন জনগণের কাছে যাই, গ্রামে যখন গণসংযোগ করি বা যে কোনো কর্মসূচিতে যাই, মানুষ কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে যে হাসিনার তো পতন হলো কিন্তু জিনিসপত্রের দাম কমলো না কেন? এই যে সিন্ডিকেট, এটা কিন্তু আমরা ভাঙতে পারিনি। এই সিন্ডিকেট আওয়ামী লীগের সিন্ডিকেট, তারা প্রশাসনের সাথে একাত্তা হয়ে তারা কিন্তু সিন্ডিকেটটা গড়ে তুলেছিল। আওয়ামী লীগ নাই, কিন্তু সিন্ডিকেটটা কিন্তু রয়ে গেছে। তো সেই কারণে এই সরকারের যে এই সিন্ডিকেট ভাঙতে পারে নাই, এর বিরুদ্ধে কথা বলা মানে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়, সরকারকে সতর্ক করা। এই জনগণের প্রত্যাশা যে অবশ্যই এই যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা, সেদিকে কিন্তু আমরা কোনো
কাজ দেখছি না। আমরা শুধু সংস্কারের কথা শুনছি। সংস্কার অবশ্যই আমরা চাই। আমরাই প্রথম আপনার রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছি, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি সে 2016 সাল থেকে। 2016 সালে দিয়েছি, 2017, 18, 21, 22, 23, 24 অনবরত আমরা বলে গিয়েছি সংস্কারের কথা। তখন কিন্তু আজকে যারা সংস্কার নিয়ে কথা বলছেন তখন কিন্তু তাদের কাছ থেকে সেরকম আমরা এগুলো শুনি নাই, কিন্তু আমরা কিন্তু বলে গেছি, এটা প্রমাণ আছে, আমরা সংস্কারে অঙ্গীকারবদ্ধ। বিএনপি সরকারে আসলে, জনগণের রায় নিয়ে সরকারে গেলে এই সংস্কারগুলো আমরা করব। সেই সংস্কারের কথাগুলো কিন্তু আমরা ঘুরে ফিরে সবার মুখ দিয়ে শুনছি। তো এই সংস্কারটা করতে এতদিন তো সময় লাগার কথা না। এটা তো একটা কাঠামোর মধ্যে নিয়ে সংস্কারটা করতে হবে এবং একই সাথে নির্বাচনের দিকেও আগাতে হবে। সংস্কার এবং নির্বাচন কিন্তু প্যারালালি চলতে হবে, একটা অপরের কিন্তু বিকল্প না, প্যারালালি চলতে হবে। চললেই কিন্তু আপনার জনগণ সেদিকে আপনার আস্থা রাখতে পারবে, বিশ্বাস রাখতে পারবে। তো এই কথা আমরা যদি বলি, এটা সরকারের বিরুদ্ধে বলা নয়, সরকারকে সতর্ক করা। আমরা এই সরকারকে ওন করি, কিন্তু এই সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। এই সরকারকে ব্যর্থ করার জন্য দেশে বিদেশে নানান রকম পরিকল্পনা চলছে, মহাপরিকল্পনা। এই যে আওয়ামী লীগ আপনার মানে লক্ষ কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, সেই টাকাকে ব্যবহার করছে। এই যে তাদের যে প্রভু দেশ, যারা বাংলাদেশে তারা আওয়ামী লীগ যাদের আধিপত্য বিস্তার করার জন্য সবসময় চেষ্টা করেছিল, তাদের পৃষ্ঠপোষকতায় এই ষড়যন্ত্রগুলো হচ্ছে বলে জনগণ মনে করে। তো এই জন্য আমরা বলছি যে এই ষড়যন্ত্রগুলোকে কোনোভাবেই ডালপালা মেলে বসতে দেওয়া ঠিক হবে না। সেই জন্যই আমরা দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন আমরা করতে চাই। আর যদি কেউ মনে করে যে সংস্কার রাজনৈতিক দলগুলো করবে না, বিএনপি যদি ক্ষমতায় আসে করবে না, এটা হলো তাদের কি বলবো, এটা বাতুলতা ছাড়া কিছু নয়। বিএনপি সর্বপ্রথম সংস্কারের কথা বলেছে। এখন যদি আপনারা কেউ যদি তর্কের খাতিরে বলে যে আপনার ধরেন এই আন্দোলনের যে বিষয়টি ছিল, এই আন্দোলন তো সংস্কার নিয়ে কোনো বক্তব্য ছিল না। প্রথমে ছিল কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলনে যখন নির্বিচারে গুলি করলো তখন এক দফার আন্দোলন আসলো, তখনও কিন্তু কেউ সংস্কারের কথা বলে নেই। তো তারও আগে আমরা সংস্কারের কথা বলেছি 2016 সাল থেকে, এখনো আমরা সেই সংস্কারে আছি। আমরা এইটাও বলছি, আমাদের নেতা তারেক রহমান এটাও বলছেন যে আমরা যে সকল রাজনৈতিক দলগুলো মিলে 31 দফা দিয়েছি, এখন যদি এই বিপ্লবের আকাঙ্ক্ষায় যদি আরো কিছু সংস্কার বা চাহিদা থাকে জনগণের, সেটাও কিন্তু আমরা 31 দফায় সন্নিবেশিত করব। আমরা তো এই ব্যাপারে ওপেন, উদার। আমরা তো এই ব্যাপারে মানে কোনো কিছু সংকুচিত করতে চাই না, বা আমরা সংকীর্ণতার মধ্যে আমরা নিয়ে যেতে চাই না। আমরা তো ওপেন এই ব্যাপারে। সে কারণে কেউ যদি মনে করে বিএনপি সরকারে আসলে সংস্কার করবে না, এটা তাদের ভুল ধারণা। বিএনপি সংস্কারে অঙ্গীকারাবদ্ধ, বারে বারে বলছি, বিএনপি এই সংস্কারে অঙ্গীকারাবদ্ধ। তারেক রহমান নিজে বলেছেন এই যে বিপ্লবের মধ্য দিয়ে যে আপনার পরিবর্তনটা এসছে, এইটার জন্য আমরা শুধুমাত্র ক্ষমতার হাত বদল না মনে করি, আমাদেরকে রাজনীতির পরিবর্তন করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তাহলে কিন্তু আমরা বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারবো এবং জনগণকে একটা নতুন বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো। যেই নতুন বাংলাদেশের ধ্যান ধারণা চিন্তা চেতনা তারেক রহমানের মাথায় রয়েছে, তিনি কিন্তু আস্তে আস্তে সেটা জনগণের সামনে উপস্থাপন করছে, যেটা সমগ্র দেশবাসীর কাছে সমাদৃত হচ্ছে, দল মত নির্বিশেষে সমাদৃত হচ্ছে। আমি নিজে দেখেছি যারা একসময় তারেক রহমানের সমালোচনা করতেন, তারাও আজকে তারেক রহমানের বক্তব্যে বিমোহিত হয়ে তার প্রতি মানে ভুল ধারণা যেটা ছিল সেখান থেকে সরে আসছেন। আজকে তারেক রহমান কিন্তু জনগণের পালস বুঝে কথা বলছেন, রাজনীতি করছেন। আমাদেরকেও জনগণের পালস বুঝেই রাজনীতির পরিবর্তনের কথা বলছেন, আমাদের ধ্যান ধারণার পরিবর্তনের কথা বলছেন। আমরা যেন আমাদের মনোজগতের পরিবর্তন করি সেটাও তিনি কিন্তু বলছেন। সেই জন্য আজকে দেখেন আস্তে আস্তে বিএনপি কিন্তু আজকে নতুনভাবে জাতির সামনে আবির্ভূত হচ্ছে।